আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপির লং মার্চ, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কর্মসূচি। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা, মিয়ানমারের সংঘাতের জের। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত শিশুসহ ৩ জন, আহত ৫ জন হাসপাতালে। সাভারের আশুলিয়ায় ১২টি কারখানায় ছুটি ঘোষণা, ১৫% বেতন বৃদ্ধির দাবি। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া সীমান্তের পথে বিএনপির ৩ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চ। সকালে নয়াপল্টনে এর উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নয়াদিল্লির উস্কানি, অপপ্রচার ও ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা কখনো সফল হবে না। এই তৎপরতা রুখে দেবে দেশপ্রেমিক জনতা। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের এই লং মার্চে যোগ দিতে বুধবার সকাল থেকেই বিএনপির নয়াপল্টন অফিসের সামনে সমবেত নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর পুরো এলাকা। এ সময় তারা জানান, ভারতের গণমাধ্যমের অপপ্রচার, আগরতলার বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশে জানানো হয় ফ্যাসিস্ট পুনর্বাসন চেষ্টার নিন্দা। নেতারা দেন ভারতের যে কোনো ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি। গণতান্ত্রিক সমাধান থাকবে, গঠনমূলক সমাধান থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে, কিন্তু এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করতে তৈরি আছে দেশপ্রেমিক জনতা। মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদের এই চেতনা তো বাংলার মহান যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন, তাদের সন্তান হচ্ছে এরা। ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। পরে সকাল ৯টায় লং মার্চ উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। ইত্তেফাক মোড়, চিটাগাং রোড হয়ে ভৈরবে পৌঁছে পথসভা করবেন নেতাকর্মীরা। সেখান থেকে আখাউড়া গিয়ে শেষ হবে দিনের কর্মসূচি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সকালে টেকনাফ উপজেলা প্রশাসন নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে। তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। সম্প্রতি আরাকান আর্মি সমুদ্রে মাছ ধরতে বাধা দেয়ায় উদ্বেগ তৈরি হয়। এই কারণে স্থানীয় জেলেদের নাফ নদীতে মাছ ধরতে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। সীমান্তটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে, যেহেতু অনেক সময় মাছ ধরা ট্রলার বা জেলেরা সীমান্তের ওপারে চলে যায়, এটি ঝুঁকিপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা ঝুঁকি না কমা পর্যন্ত আপাতত আমরা বলেছি যে মাছ ধরার ট্রলার গুলো যেন সীমানার কাছে না যায়। আমরা যদি কোনো একটা ভালো অবস্থা পাই, আমরা খুব দ্রুতই আবার সব স্বাভাবিক করে দেব। ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের লালমাই অডিটোরিয়ামে বলেন, জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন ভারতে বসে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান বন্ধ করেন, সে বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে।
ভোটার হালনাগাদ শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করা হবে বলে জানান এলজিআরডি উপদেষ্টা। and I hope to, and also Mohammad Rafiul Islam, two faculty members. ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১১ মাস বয়সী একটি শিশু রয়েছে। তার নাম রাইসা, সে হবিগঞ্জ জেলার মানিক মিয়ার সন্তান। নিহত আরও একজনের পরিচয় জানা গেছে, তার নাম ফজিদাতুন নেছা, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। পুলিশ জানায় কুমিল্লাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সে সময় সিলেটগামী একটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত যান ৩টি জব্দ করা হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ায় ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে আশুলিয়ার নরসিংহপুর সহ আশপাশের এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতির ডাক দেন। বাৎসরিক ১৫% বেতন বৃদ্ধির দাবিতে তাদের এই কর্মসূচি। এরপর ওই এলাকায় অন্তত ১২টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চোরাকারবারের অভয়ারণ্যে পরিণত হয়েছে সুনামগঞ্জের ৫ উপজেলা। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই উপজেলাগুলোর সীমান্ত দিয়ে আসছে অবৈধ পণ্য। কাপড়, প্রসাধন সামগ্রী ছাড়াও ঢুকছে মাদকদ্রব্য। গত ৫ মাসে প্রায় ২৪ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। বাধা দিলে চোরাকারবারীদের হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা। বিজিবি বলছে, চোরাচালান ঠেকাতে সীমান্তে তৎপর রয়েছেন তারা। নিয়মিত চলছে অভিযান। সুনামগঞ্জের দোয়ারা বাজারে চোরাই পথে ৩ ডিসেম্বর প্রায় ৩,৫০০ কেজি রসুন আটক করে বিজিবি। ভারতে পাচারের সময় আটক করা পণ্য ফিরিয়ে আনতে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির উপর হামলা করে চোরাকারবারীরা। বিজিবির শক্ত প্রতিরোধে জব্দকৃত মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয় তারা। শুধু দোয়ারা বাজার নয়, জেলা সদর, তাহিরপুর সহ বিভিন্ন সীমান্তে আগের চেয়ে বেপরোয়া হয়ে উঠেছে এখানকার চোরাকারবারি সিন্ডিকেট। বাংলাদেশ থেকে ভারতে পাচার করছে রসুন, ইলিশ সহ নানা পণ্য। রাতের আধারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে নিয়ে আসছে গরু, চিনি সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। ১০০-১৫০ অটো ছুটছে শুধু রসুন নিয়ে, আপনার ইলিশ মাছ নিয়ে, পরে শাড়ি নিয়ে, মানে যত ধরনের ব্যবসা করা যায় কসমেটিক থেকে শুরু করে সব ওরাই করতেছে। সাধারণ মানুষ আছে, সন্ধ্যার পরে এই চোরাকারবারির দাপটে কোনো মানুষ রাস্তায় বাহির হইতে পারে না। আমরা এর পরিত্রাণ চাই। সংঘবদ্ধ চোরাকারবারীদের বাধা দিতে গেলে হামলা শিকার হচ্ছেন স্থানীয়রা। এছাড়া প্রতিবাদ করলে ভাঙচুর করে বাড়িঘর, জানান স্থানীয় জনপ্রতিনিধি। রসুন, মাছ, তারপরে আপনার সুপারি এই প্রতিনিয়ত যাচ্ছে, আর তারা নামায় আনতেছে মদ, গাঁজা, ফেন্সিডিল, এই ইয়াবা, এগুলা। গত ৫ মাসে বিজিবির সদস্যরা ২৪ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে। চোরাকারবারদের অধিক চোরাচালান জব্দ হওয়ার কারণে তাদের কিছুটা ক্ষোভ হয়তো বিজিবির প্রতি রয়েছে, যে কারণে তারা হামলা করার চেষ্টা করে। যদি সঠিকভাবে শাস্তি নিশ্চিত করা হয় বিচার বিভাগ কর্তৃক, সেই ক্ষেত্রে হয়তো এই ধরনের হামলা বা এই ধরনের উগ্র পরিস্থিতির সৃষ্টি ভবিষ্যতে হবে না। চোরাকারবারি সিন্ডিকেটদের ঠেকাতে সুনামগঞ্জের ৫ উপজেলায় প্রায় ৯০ কিলোমিটার সীমান্তে টহল দেয় বিজিবির সদস্যরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। বুধবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এই নির্দেশ দেন। মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব নষ্ট করা ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ আদালত মামলাটি খারিজ করে দেন।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসান সহ র্যাবের 6 সদস্যের বিরুদ্ধে যশোরে আদালতে মামলা হয়েছে। দুপুরে যশোরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব অভিযোগে মামলা করেন ভুক্তভোগী পরিবারের সদস্য শিউলি খাতুন। অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। 6 র্যাব সদস্যের বিরুদ্ধে অভিযোগ, র্যাব 10-এ দায়িত্ব পালনকালে ভুক্তভোগী ও তার পরিবারকে ক্রসফায়ারে ভয় দেখিয়ে নগদ টাকা আদায় সহ জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেন তারা। প্রভাব খাটিয়ে দায়ের করেন মিথ্যা মামলা। এএসপি ফখরুল হাসান বিগত শত্রুতার জেরে ধরিয়ে আমার স্বামীর কাছ থেকে আমার স্বামী সন্তানের ঘরের ভিতরে আটকা রেখে মেরে ধরে জমি জায়গাগুলো লিখে নেছে। বাদীর স্বামীর সাথে তৎকালীন এএসপি ফখরুল হাসানের জমি জমা নিয়ে বিরোধ থাকা এবং তাদের সম্পর্কে ফখরুল হাসান বাদীর স্বামীর আত্মীয় হয়, তারা জোরপূর্বক তার কাছ থেকে জমি লিখে নেয় এবং পরবর্তীতে তার নামে একটি মিথ্যা ডাকাতি প্রস্তুতি মামলা রেকর্ড করে। সুনামগঞ্জ সদর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসা বঞ্চিত জনগণ। সকালে হাসপাতাল গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন অব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়ক সহ সংশ্লিষ্টদের অনিয়মের প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে একাত্মতা পোষণ করে চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করে হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা। দ্রুত দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। রোপণ মৌসুমেও আলুর বীজের আকাশ ছোঁয়া দাম নিয়ে বিপাকে কৃষক। একদিকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিএডিসির বীজ আলু, অন্যদিকে আমদানি করা বীজ আলু বিক্রি হচ্ছে রেকর্ড সর্বোচ্চ দামে। কৃষি বিভাগ বলছে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে বীজের দামও। কুড়িগ্রামে চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,১০০ হেক্টর জমিতে। তবে রোপণ মৌসুমে বীজের অস্বাভাবিক দামে উদ্বিগ্ন চাষিরা, মিলছে না প্রয়োজনীয় বীজও। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি আবাদ নিয়ে সংকট দেখা দিয়েছে। বীজ আলু না পেয়ে অনেকেই আলু চাষের জন্য তৈরি করা জমিতে চাষ করছেন বিকল্প ফসল। রেট হলো ৬২-৬৩ টাকা, আর আমরা বীজ কিনতেছি ১২০-৩০ টাকা কেজি। ভুনতে করছি আলু করার জন্য, আলু বীজের দাম বেশি, আর আলু না কাটিয়ে এখন কবি গেলাম। কৃষি বিভাগ বলছে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে বীজের দামও। মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তার দাবি কর্মকর্তাদের। খাবার আলুর দাম বাজারে বেশি থাকায় বীজ আলুর দাম কিছুটা বেশি হলেও বীজের কোনো সংকট নেই। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে, আলু কৃষকের ঘরে না ওঠা পর্যন্ত তারা যেন কৃষকের পাশে সার্বক্ষণিক থেকে পরামর্শ প্রদান করে। আমদানি করা বীজ আলুর দামও এবার আকাশ ছোঁয়া। গত বছর হল্যান্ডের বীজ আলু ১০,০০০ টাকায় বিক্রি হলেও এবছর দাম উঠেছে ৩২,০০০ টাকা পর্যন্ত। বেচতে গেলে দাম আগর বাগর করেন, মেজিস্টার ভাড়ায় দেন, আর আমরা ২৭,০০০ টাকা কিনে আমরা বেচমু কয়টা করে আলু। ডিলারদের দাবি চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম কিছুটা বাড়তি। আমদানি করা বীজ আলুর ক্ষেত্রে নির্ধারিত দাম না থাকায় এ নিয়ে কিছু করার নেই বলছে কৃষি বিভাগ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তাদের যে আলু বীজ আছে সেটার কিন্তু দাম নির্ধারণ করা আছে, কিন্তু কোনো কোম্পানির বা কোনো আমদানিকারকের কোনো বীজের দাম নির্ধারণ করার বিষয়টা কিন্তু আমাদের নেই। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে ৩৪,৬৫০ হেক্টর জমিতে ১০.৫ লাখ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সাথে মৃদু বাতাসের কারণে বাড়ছে শীতের দাপট। আজ পঞ্চগড়ে সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ঘন কুয়াশা কাটলেও উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট। তীব্র শীতের কারণে দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। চুয়াডাঙ্গায় শীতের সাথে কুয়াশা বাড়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সেই সাথে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। নাটোরেও জেঁকে বসেছে শীত। গত ২ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। মেহেরপুরে কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হিলিতেও ৩ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। রাত ও সকালে গুনিগুনি বৃষ্টির মতো কুয়াশা ঝরায় বাড়ছে শীতের তীব্রতা। অতিরিক্ত শীত ভাই, রাস্তাঘাটে যে কুয়াশা, গাড়ি চালানোর মতো না, কোনো পরিবেশই নেই ভাই, রাস্তায় কিছু দেখা যায় না। আবহাওয়া খারাপ, কুয়াশা পড়ছে। আগে ৫০০-৭০০ টাকা মারছিল, এখন ২০০-৩০০ টাকা ভাড়া মারতে আমার পেরেশান হয়ে যায়। ঠান্ডার জন্য এসে আগুন পোয়াচ্ছি ভাই, খুবই ঠান্ডা, কাজ কাম করা যাচ্ছে না।
লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 5 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। লক্ষ্মীপুরের মুক্তিগঞ্জের গ্রিন লাইফ ফিলিং স্টেশনে বুধবার ভোররাত 4টার দিকে গ্যাস নিতে যায় আল মদিনা পরিবহনের একটি বাস। বাসে গ্যাস ঢুকানোর সময় হঠাৎ বিস্ফোরিত হয় বাসের গ্যাস সিলিন্ডার। এতে ঘটনাস্থলে নিহত হন ওয়ার্কশপ শ্রমিক আবুল কালাম ও হাসপাতালে নেয়ার পথে মারা যান বাস চালক রুবেল হোসেন। দুর্ঘটনায় আহত হন পাম্পের শ্রমিক আবুল হোসেন সহ নাইমুদ্দিন ও হোসেন আহমেদ নামে 2 সিএনজি অটোরিকশা চালক। পরে তাদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে আহতদের ঢাকা ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এই অংশ থেকে উপর অংশ চলে যায়, আর 3 জনের অবস্থা গুরুতর। তাদেরকে আমরা সদর হসপিটালে প্রেরণ করি। পাঁচটা হলে আমরা দেখি যে একজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে 3-4 জন মানুষ আহত হয়েছে। সিলিন্ডার এই যে বাস্ট হয়েছে, এই যে দেখা যান ওয়াল বাড়ি আমাদের বাড়ির ভিতর চলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের গ্যাস সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় যে সমস্ত ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে, আমাদের এটির বিরুদ্ধে সবসময় অভিযান অব্যাহত আছে এবং গত ঘটনার পর থেকে এটি আরও বেড়েছে। আমরা সার্বক্ষণিকভাবে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা করছি। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই ধরনের দুর্ঘটনাটি কেন ঘটলো এটা আমরা আবার যাচাই বাছাই করে দেখব এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এর আগে গত 14 অক্টোবর রাতে একই পাম্পে মেঘনা পরিবহনের একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহত হয়। 2 মাসের ব্যবধানে 2টি দুর্ঘটনায় 5 জন নিহত ও 23 জন আহত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের এখন কি পরিস্থিতি, আর মেয়াদ উত্তীর্ণ এবং নিম্নমানের সিলিন্ডারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে, এই বিষয়ে কি জানা গেল? আসলে যারা আজকের এই গ্যাস নিতে গিয়ে যারা আহত হয়েছেন, অর্থাৎ যে বাসের যারা চালক রয়েছেন, ইতিমধ্যে রুবেল হোসেন তিনি মারা গেছেন। এর মধ্যে পাশে একজন যে রং মিস্ত্রি তিনিও মারা গেছেন, এমনটি আমরা আবুল কালাম নামে। এর বাইরে 3 জন আহত হয়েছে। যে আহত 3 জন, একজন হলেন যে হোসেন আহমেদ এবং নাইম হোসেন, আবুল হোসেন। এই 3 জনকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল, পরে নোয়াখালী এবং ঢাকাতে পাঠানো হয়েছে। তবে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, 3 জনের মধ্যে 2 জনের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক, অর্থাৎ নাইম হোসেন এবং আবুল হোসেন, এই 2 জন কিন্তু আশঙ্কাজনক বলে মানে স্বজনরা এবং চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে যে মেয়াদ উত্তীর্ণ বা যে নিম্নমানের কিনা সে বিষয়ে কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। যে কমিটির যে অতিরিক্ত জেলা প্রশাসকটা এডিএমকে প্রদান করে বিআরটিএ এবং ফায়ার সার্ভিস সহ 5 জনকে সদস্য করা হয়েছে। তারা আগামী 5 কার্য দিবসের মধ্যে উক্ত বিষয় তদন্ত করে তারা প্রতিবেদন দেবেন, এমনটি বলা হয়েছে জেলা প্রশাসক রাজবীর কুমার সরকার, তিনি আমাকে জানিয়েছেন। এর বাইরেও কিন্তু আমরা এখানে যিনি পুলিশ সুপার রয়েছে আক্তার হোসেন, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন ফিটনেসবিহীন বা মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের কোনো যে যানবাহনে গ্যাস সিলিন্ডার হয়েছে কিনা সেগুলো তারা ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন। প্রত্যেকটি এলাকায় তারা কিন্তু যে পুলিশি চেকপোস্ট তারা বসানোর কথা বলছেন এবং তারা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে যদি সত্য প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথা বলছেন তিনি। তো আসলে এইখানে আমরা যারা মারা গেছে তারা এখন পর্যন্ত সদর হাসপাতালে তাদের ময়না তদন্ত করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে যেটি জানিয়েছি তারা এখনও মর্গে রয়েছে। তাদের ময়না তদন্তের পর তাদের পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। পাশাপাশি আহত এবং নিহত যেই যারা রয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক যে অনুদান সেটি প্রদান করা হবে বলে জেলা প্রশাসক রাজবীর কুমার আমাকে জানিয়েছেন। তবে সবকিছু মিলে যে এখানে প্রতিনিয়ত এই প্লেন স্টেশনে এর আগেও একটি ঘটনা ঘটেছে, সেখানে 3 জন মারা গেছে, আহত হয়েছে 20 জন। অর্থাৎ এই 2টি দুর্ঘটনায় মারা গেছে এখন পর্যন্ত 5 জন, আহত হয়েছে 23 জন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। চাঁদপুরে কচুয়ায় অগ্নিকাণ্ডে 3টি বসতঘর পুড়ে গেছে। সকালে উপজেলার
সহদেবপুর পশ্চিম ইউনিয়নের সেঙ্গুয়া মিয়াজি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় 12 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। ভুক্তভোগীরা বলেন, বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছু বের করা সম্ভব হয়নি, তবে লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে যায়। আগুনে হতাহতের ঘটনা ঘটলেও চট্টগ্রামের মার্কেটগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নেই। বিশেষ করে রেয়াজউদ্দিন বাজার, টেরি বাজারের মতো এলাকায় ঝুঁকি বেশি। ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে দুর্ঘটনার সংখ্যাও বেশি। ফায়ার সার্ভিস জানিয়েছে, সতর্ক করলেও তাতে গা করছেন না ব্যবসায়ীরা। তবে বণিক সমিতির নেতাদের দাবি, প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা রেখেছেন তারা। গেল জুন মাসে রেয়াজউদ্দিন বাজারের দুটি মার্কেটে আগুনের ঘটনায় 3 জন মারা যান, দগ্ধ হন বেশ কয়েকজন। এরপর এখানকার অগ্নি নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে পড়ে। তবে এখনও অবস্থার পরিবর্তন নেই। এই এলাকায় 4 শতাধিক বিপণী বিতা নেই, ঘিঞ্জি পরিবেশ। জরুরি অবস্থায় সরু রাস্তা দিয়ে বের হওয়াও কঠিন। ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের তার ঝুঁকি বাড়াচ্ছে আরও। রেয়াজউদ্দিন বাজারের মতো টেরি বাজার, বক্সিরহাট, চাকতাই খাতুনগঞ্জ সহ প্রায় সব বাণিজ্যিক এলাকায় আগুনের ঝুঁকিতে। এতে শঙ্কিত ক্রেতা বিক্রেতারা। 5-6 মাস আগেও একটা এখানে দুর্ঘটনা হয়েছে, কিছুদিন আগে একদিকে একটু নুফুলিত হয়েছে, আপনারা অবশ্যই অবগত আছেন। এই ব্যাপারে আমরা সবসময় একটু আতঙ্কিত আছি। যারা এখানে কাজ করে, মার্কেটের ব্যবসায়ী যারা আছে, আরও যারা ক্রেতারা আছে, তারা একটু উদ্বিগ্ন। আগুন নেভানোর ব্যবস্থা রাখতে মার্কেটগুলোকে জানিয়েছে ফায়ার সার্ভিস, কিন্তু কেউ আমলে নিচ্ছে না বলে দাবি তাদের। সবাই কিছু কিছু শরিক হয়ে একটা সমিতির মাধ্যমে যদি যে একটা মার্কেটের এরিয়ায় এক একটা যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা যায়, তাদেরকে একদম অল্প খরচে এটা করা সম্ভব। তাদেরকে আমরা সিস্টেম বলেছি, কিন্তু আসলে আদৌ সেইভাবে তারা সাড়া দেয়নি। ব্যবসায়ী সমিতির দাবি, প্রয়োজনীয় সরঞ্জাম রাখার পাশাপাশি দোকান কর্মচারীদেরও আগুনের ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়েছে। প্রত্যেক মার্কেটের মধ্যে আমাদের রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে এবং অগ্নি নির্বাপনের জন্য ইনস্টলমেন্ট প্রাথমিক যেই গ্যাসের ইয়েগুলো রয়েছে, ওগুলো আমরা প্রত্যেক মার্কেটে রাখে ওই ব্যবস্থা আমরা করেছি। অপরিকল্পিত এসব মার্কেটে আগুন লাগলে অনেক সময় ফায়ার কর্মীদের কাজে ব্যাঘাত ঘটে। এজন্য ভবন নির্মাণের আগেই সতর্কতার তাগিদ কর্মকর্তাদের। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিলেট নগরীতে মশা নিধন ও গাফিয়ার খাল পরিষ্কারকরণ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী এই 2 কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি জানান, নগরবাসীকে মশার উপদ্রব, বিশেষ করে ডেঙ্গু থেকে রক্ষা করতে মশক নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় গাফিয়ার খাল পরিষ্কার ও খনন কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচি সফল হলে একই পদ্ধতিতে নগরের অন্যান্য ছড়া খালও পরিষ্কার ও খনন করা হবে। তিনি জানান, নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে 3 মাসব্যাপী মশক নিধন কর্মসূচি চলবে। এটি স্প্রে করার জন্য যে লোকবল সেটি আমরা হায়ার করি এবং সেটি আমরা সিটি কর্পোরেশন এবং আমাদের যে গিভেন বাজেট সাপোর্ট যেটি সরকার থেকে, তার মধ্যে থেকে আমরা এটি করবো ইনশাআল্লাহ। কেঁচো সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী মহিপুরে তথ্য প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় সাগর হল সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় 10টি স্টলে কেঁচো সার ব্যবহারের মাধ্যমে ওই এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করা হয়। পরে প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুশিউর রহমান সহ আরও অনেকে। সভায় বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামে শুরু হয়েছে 6 দিনব্যাপী বিজয় মেলা। সকালে নগরীর কাজের দেউরে উন্মুক্ত মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। চলো দুর্জয় প্রাণের আনন্দে এই স্লোগান নিয়ে শুরু হওয়া মেলা চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। 6 দিনব্যাপী এই মেলায় থাকছে কথামালা, নাচ, গান, নাটক, আবৃত্তি, চিত্রাঙ্কন, চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন। পাশাপাশি বইমেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সেই স্বপ্নের জায়গায় আজকে বিজয় মেলা শুরু আমাদের জেলা প্রশাসনকে কালচারাল যে উন্নতি বা আমাদের শিক্ষাগত যে প্রসার, সেটার জন্য আমরা বইমেলা সহ বিভিন্ন মেলার উদযাপনও সে জায়গায় করতে পারি। তো আমি আপনাদের সকলের সঙ্গে বসে বিভিন্ন প্রতিনিধির মতামত নিয়ে আমরা এর একটা রূপদান করব। নানা কর্মসূচিতে মুন্সিগঞ্জ ও হিলিতে মুক্ত দিবস পালিত হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল 9টায় মুন্সিগঞ্জ শহরের পুরান হাসপাতাল পাড়ার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। বেলা 11টায় হিলি স্থলবন্দরের চেকপোস্ট সড়কে মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিনটি উপলক্ষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশ ভ্রমণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম প্রদর্শনী হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। বিশ্ব ভ্রমণের অংশ হিসাবে দুদিন আগে বাংলাদেশে আসে ট্রফিটি। সৈকতের লাবণী পয়েন্টে ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষের জন্য সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে ট্রফি প্রদর্শন। ট্রফি দেখতে ভিড় করেছে পর্যটক ও সাধারণ মানুষ। কক্সবাজার থেকে ট্রফি আসবে ঢাকায়। বসুন্ধরা সিটি শপিং মলে বৃহস্পতিবার ট্রফি দেখতে পারেন ক্রিকেটপ্রেমীরা। শুক্রবার মিরপুর হোম অফ ক্রিকেটে নারী পুরুষ বয়সভিত্তিক জাতীয় দলের সাথে সাবেক ক্রিকেটাররাও অংশ নেবেন। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।